একটা ড্রয়িং জেনারেলি যখন আমরা আঁকাবো তার আগে সবার আগে আমাদের পেন্সিলের ব্যাপারটা সম্পর্কে জানতে হবে। আজকে আমাদের চ্যানেলে আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন। তাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য গুচ্ছ চালু করার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন। আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই। থ্রুতে একটা ভিডিও পাবলিশ হবে পেন্সিল পরিচিতি, সেটা আপনারা বুঝে যাবেন কিভাবে পেন্সিল ইউজ করতে হবে। তো জেনারেলি পরীক্ষার হল থেকে আপনাদের এই পেজ প্রোভাইড করা হবে, আর আপনি এরকম পেন্সিল সুন্দর করে কেটে নিয়ে যাবেন। এইচবি বেশি করে নেবেন, 2B নেবেন। আর এই হচ্ছে ইরেজার, ঠিক আছে? যে ছবিটা আঁকাবেন সেটা হচ্ছে জেনারেলি আমরা যদি দেখি যে ছবিটা লম্বায় অনেক বেশি দেখা যাচ্ছে এরকম, তাহলে হচ্ছে আপনি লম্বায় পোর্ট্রেট মোডে আঁকাবেন। এটাকে কি বলে বলেন তো? এটাকে বলে হচ্ছে পোর্ট্রেট। আর যখন আমি এটাকে উল্টাই দিব তখন এটা ল্যান্ডস্কেপ, এই যে এরকম। ভাইয়া ওখানে বলে দিবে যে ল্যান্ডস্কেপ মোডে আঁকো বা পোর্ট্রেট মোডে আঁকো। কিছুই উল্লেখ করবে না। আপনি যখন ছবি তুলেন আপনার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে যান, তখন কি আপনার ফোনে উল্লেখ থাকে যে ওটা পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ? এগুলো উল্লেখ করে দিলে এক্সাম নেওয়ার মানেটা কি হলো? এটা আপনার নিজের থেকে আইডেন্টিফাই করে নেওয়া লাগবে। আচ্ছা, এবার আমরা আমাদের আজকে আঁকানোর আসি। আমাদের যে আঁকানো যে ছবি বা মডেল যেটা আছে আমরা দেখতে পাচ্ছি, ওটা কেমন মনে হচ্ছে ওটা দেখে? আমি একটা বলবো পোর্ট্রেট। যদি পোর্ট্রেটে আপনি সপক্ষে থাকেন হাত উঁচু করবেন, সবাই সাউন্ড মিউট করেন। আর যারা ল্যান্ডস্কেপের পক্ষে থাকবেন তারা হ্যান্ড রেজ করবেন, বাট নট রাইট নাও, ঠিক আছে? আমি যখন বলবো তখন। সো আমরা কি বুঝলাম? পোর্ট্রেট হচ্ছে লম্বা বরাবর যে পজিশনটা থাকে সেটাকে বলে পোর্ট্রেট পজিশন, আর ল্যান্ডস্কেপটা হচ্ছে ঠিক তার উল্টাটা। মানে আমরা শুয়ে থাকলে ল্যান্ডস্কেপে শুইলাম, পাসপোর্ট সাইজ ছবি, এনি কাইন্ড অফ সিঙ্গেল সেলফি যখন নিচ্ছি ও পোর্ট্রেট। তো আমাকে সবাই একটু হিন্টস দেন, যে বলেন যে এখানে পোর্ট্রেট কারা কারা আছেন। আমরা আজকে যে ছবি যে আমরা যে ছবিটা আঁকাবো এটা পোর্ট্রেটের পক্ষে 45%, 55% হচ্ছে ল্যান্ডস্কেপ। তো এটা হচ্ছে পোর্ট্রেট পজিশনে। কারণ দেখেন এই যে ছবিটা আছে এটা কিন্তু লম্বা বরাবর বেশি দেখা যাচ্ছে, চওড়া বরাবর কিন্তু কম দেখা যাচ্ছে, ঠিক আছে? এই জন্য হচ্ছে সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা, এবার আমরা আঁকানোটা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম, সবার উদ্দেশ্যে বলতেছি যে লাইন ড্রয়িং কিভাবে আঁকায় তার ওভারঅল যতগুলা ভিডিওস আছে সবগুলো আমাদের যে গ্রুপের পিন পোস্টে আছে সেখানে দেওয়া, তাই না? তো আলটিমেটলি ওইখান থেকে আমরা একটা কমপ্লিট ধারণা পেতে পারি যে কিভাবে হচ্ছে আমরা লাইন ড্রয়িংটা আঁকাইতে পারি। আজকে আমরা এই লাইনগুলো ইউজ করে কিভাবে বিভিন্ন বক্সের শেপ ব্যবহার করে এই ড্রয়িংটাকে আঁকাইতে পারি সেই বিষয়টা বোঝার চেষ্টা করব। ইন দ্য মিন টাইম আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে পরীক্ষার যে টাইম লাইনটা আছে এটাকে আমরা মোট 3টা ভাগে ভাগ করব, ঠিক আছে? ফার্স্ট স্টেজে আমরা কি করব? বেসিক ড্রয়িংটা আঁকাবো। সেকেন্ড হচ্ছে বক্সের শেপ। থার্ড হচ্ছে প্রমিনেন্ট যে লাইন। প্রমিনেন্ট লাইনটা মানে হচ্ছে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? বেসিক যে বক্সের শেপগুলো হচ্ছে এটা হইতেছে আপনি ড্রয়িংটাকে জাস্ট হাইলাইটেড করতেছেন, আইডেন্টিফাই করতেছেন যে টোটাল অবস্থাটা কোথায় কেমন আছে। আচ্ছা, তো হোপফুলি আপনার এতটুকু ক্লিয়ার। এবার আমরা যে বিষয়টা বুঝতে হবে সেটা হইতেছে যে যখন একটা ড্রয়িং আঁকাইতে হয় তখন সেই ড্রয়িং এর জন্য কম্পোজিশন কেমন হয়। কম্পোজিশন আসলে কি? কম্পোজিশনটা হচ্ছে যখন আপনি কোনো কিছুকে সাজাচ্ছেন সেটা হচ্ছে কম্পোজিশন। শাড়ি পরলেন, শাড়ির উপর ফুল প্যান্ট পরলেন, জিনিসটা কি ভালো দেখা যাবে? নেভার। আপনি শাড়ি পরলেন, জাস্ট নর্মাল শাড়ি পরলেন, কিন্তু খুব ওয়েস্টার্ন সাজে সাজলেন, ফেসের দিক থেকে কেমন দেখা যাবে? এই যে একটা কম্বিনেশন আছে এটাই হইতেছে মূলত কম্পোজিশনের পার্ট। আমাদের রিয়েল লাইফের একটা উদাহরণ আমি দিলাম, এই সেম প্যাটার্ন হচ্ছে কাগজে আমরা যখন কোনো ছবি আঁকি সেম হিসাবেই প্রকাশ পায়। হ্যাঁ, তো আজকের ক্লাসটা আমাদের টানা 3 দিন হবে। আজকে হচ্ছে আমাদের 29 তারিখ, আগামীকালকে 1 তারিখ পর্যন্ত আমরা এই ক্লাসটা করব। সো যেহেতু 2 তারিখে পরীক্ষা, আমাদের 2 তারিখের ক্লাসটা স্কিপ দেব। 2 তারিখে সরি 2 তারিখে না, 2 তারিখে যেহেতু পরীক্ষা আমরা সেই 2 তারিখ সন্ধ্যায় ক্লাস করব। 1 তারিখের ক্লাস 1 তারিখের ক্লাসটা স্কিপ যাবে। তো এই হয়ে গেল 29 30 প্রথম 2 দিন, আর 1 তারিখ বাদে বাকি ইয়ে। ওকে, সো এবার খেয়াল করেন যে যখন হচ্ছে আমরা এরকম কোনো ছবি আঁকাবো সবার আগে আমাদের কম্পোজিশনটা বুঝতে হবে। তো এই হয়ে গেছে আমাদের পেজের সাইজ, খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে দেখেন। আমরা পেজের উপর থেকে 3 আঙ্গুল এরকম একটা মার্ক করবেন, দেখেন মার্ক করছি অ্যারো চিহ্ন দিয়ে। ডান দিক থেকে 3 আঙ্গুল, সরি বাম দিক থেকে আর ডান দিক থেকে 3 আঙ্গুল, আর নিচ থেকে 4 আঙ্গুল এরকম একটা স্পেস আমি বাদ দিয়ে দেবো। এরকম স্পেস বাদ দিলে আমরা কিন্তু এরকম একটা বেসিক বক্সের শেপ পাচ্ছি, তাই না?
এই শেপের ভেতরে হচ্ছে আমাদের কমপ্লিট ড্রয়িংটা আঁকাইতে হবে, ঠিক আছে? মানে আমরা যে ড্রয়িংটা আঁকাইতে চাই সেই ড্রয়িংটা কম্পোজিশন করতে হবে। সো এবার খুবই হাইলি চান্স পসিবিলিটি যে আপনার একটা কমপ্লিট মানে একটা অ্যানিমেল ড্রয়িং দিতে পারে। সো যেহেতু একটা ড্রয়িং বেজ ওরা দেয়, তো হুবহু ওরকম আপনি আঁকাইলে হবে না। একটা ড্রয়িং আঁকানোর ভেতর অনেক ব্যাপার স্যাপার কাজ করে, সো ওই জিনিসটাও আপনাকে মেইনটেনেন্স করে আগাইতে হবে। বিফোর ডুইং দ্যাট আপনাকে এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। অলরাইট? আচ্ছা, এখন অনেকের প্রশ্ন থাকে, এই যে আমি মেজারমেন্টটা করলাম এটাকে কিভাবে কম্পোজিশন বলা হচ্ছে? আমরা যখন ভিতরে ছবিটা আঁকাবো, বাইরের অংশগুলো মুছে দিব, তখন যখন দূর থেকে দেখবো জিনিসটা খুব সাজানো মনে হবে। কিন্তু আমি যদি অনেক বেশি বামে আঁকাই, আমি যেমন এই পেন্সিলগুলোকে অনেক বামে রাখছি, এটা কি দেখতে ভালো লাগতেছে? না। যখন আমি এটাকে মাঝামাঝি জায়গার মতো রাখছি তখন এটা দেখতে ভালো লাগছে। খেয়াল করেন, আমি এটা এই ফ্রেমের এই পাশে দিলাম, দেখতে কি ভালো লাগতেছে? না। সো এই হইতেছে কম্পোজিশনের বেসিক টেকনিক। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা যখন একটা ড্রয়িং আঁকাই তখন মূলত আমরা বুঝি না যে আসলে ড্রয়িং এর নেক্সট স্টেপ প্রসেস গুলো আসলে কিভাবে যাবে বা ওইটাকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। এটার জন্য আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে ওই ড্রয়িংটার একটা ওভারঅল লেআউটের জন্য 9টা বক্স এখানে ভাগ করব। দেখেন এইভাবে, এরকম 9টা বক্সের থ্রুতে ভাগ করব। তাহলে আমরা স্টেপ 2 তে কি শিখলাম? কম্পোজিশনের পরে আমাদের যে স্পেসটা থাকবে সেই স্পেসে আমরা এরকম ভেতরে 9টা বক্সে ভাগ করব, ঠিক আছে? এইটা হইতেছে বলে গোল্ডেন রেশিও বা গ্রিড লাইনও বলে। অনেক ক্ষেত্রে আপনারা ফোনের সেটিং এ যদি যান এরকম 9টা বক্স দেখতে পাবেন। এখন আমরা যে ছবিটা আঁকাবো আমরা এই বক্সের ভেতরে আঁকানোর চেষ্টা করব। ওকে, সো চলেন আমরা হচ্ছে এই যে ড্রয়িংটা আমরা দেখতে পাইতেছি বা এই যে মডেলটা দেখতে পাচ্ছি, এই মডেলের একটা বেসিক যে গঠনটা আছে সেটাকে ধরার আমরা চেষ্টা করি। একটা কুকুরের বেসিক গঠন কিভাবে আমরা আগাইতে পারি বা ধরে উপস্থাপন করতে পারি, এই জিনিসটা আমরা বুঝি। যখন আপনার পরীক্ষার হলে কোনো প্রশ্ন আপনি পাবেন, ফার্স্ট 5 মিনিটস এর ভেতরে আপনাকে 100% মাথায় সেট করে ফেলতে হবে আপনার নেক্সট 1 আওয়ার আপনি কিভাবে স্পেন্ড করবেন। এই জন্য আপনি যদি চান, আপনি সরাসরি হচ্ছে আপনার পেজের যে কোনো একটা কর্নারে আপনার টোটাল ড্রয়িংটাকে এরকম ভাবে কম্পোজিশন করে নিতে পারেন, যেরকম আমি দেখাচ্ছি, ঠিক আছে? এরকম 9টা বক্স ভাগ করে এই বক্সের ভেতরে হচ্ছে আপনি সরাসরি আপনার যে অ্যানিমেলটা আছে তার ওভারঅল গঠন বা ধরন যেটা আছে সেটাকে জাস্ট এভাবে বের করে ফেলবেন। ঠিক আছে? সো যখন আপনি এটা বের করবেন তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আপনি টোটাল পেজে টোটাল এই ড্রয়িংটাকে আসলে কিভাবে সাজাবেন বা নেক্সট স্টেজে আসলে এটা কেমন হতে পারে। ঠিক আছে? এটা অনেকের প্রয়োজন পড়ে, অনেকের প্রয়োজন পড়ে না। ইটস আপ টু ইউ যে আপনি এটাকে কিভাবে উপস্থাপন করতে চাইতেছেন। এটা জাস্ট হচ্ছে আমি দেখানোর জন্য দেখালাম, বাট আঁকানো শেষ হয়ে গেলে এটা কিন্তু মুছে ফেলতে হবে। দেখেন আমাদের কিন্তু ড্রয়িং এর এরকম একটা বেসিক শেপ আছে। চলেন এবার হচ্ছে আমাদের এতক্ষণ আমরা যা ডিসকাশন করলাম, আলাপচারিতা দিলাম, কথাবার্তা বললাম, এটা আমরা সরাসরি এই পেজে এঁকে ফেলি। ঠিক আছে? আচ্ছা, সো আমরা এবার যে বিষয়টা বুঝতে চাই সেটা হইতেছে মাপ নেয়া। অনেকে খুব কনফিউশন থাকে, এই যে 1.5 গুণ 2 গুণ এই যে মাপের প্রসেসটা আছে এটা আসলে কি বা কিভাবে আসলে মাপটা নেয়। আপনার পরীক্ষার হলে যে কাগজটা দিবে সাধারণত ছবি আঁকার জন্য, সরি যে কোয়েশ্চেনটা দিবে সেই কোয়েশ্চেনের পেপার সাইজটা হচ্ছে এরকম থাকবে। দেখেন এরকম একটা হোয়াইট প্রিন্ট কাগজে এরকম থাকবে। ঠিক আছে? আপনার এরকম একটা পেজে সরাসরি হচ্ছে এরকম ছবি আঁকাইতে হবে। তো এই ছবিটা আঁকানোর আগে you need to know how to measurement on your paper. ঠিক আছে? সো আমরা যখন এরকম সাইজে কাগজে কোনো ড্রয়িং পাইলাম, তো এটা তো জেনারেলি খুব ছোট সাইজ, তাই না? দেখেন তো এই পেজ সাইজটা কিন্তু বড় লাগতেছে দেখে, আর এই পেজ সাইজটা কিন্তু ছোট লাগতেছে। ইন জাস্ট কাইন্ড অফ কমন সেন্স যদি আমরা চিন্তা করি, দেখেন তো, তাই না? যখন এই পেজে কোনো ছবি দেওয়া হয়েছে অ্যাজ এ ডেমো হিসেবে আমাদের আঁকানোর জন্য, সো এই পেজে যে ছবিটা আমরা পাচ্ছি কুকুরের ছবি, এটা দিয়ে যখন আমরা এই পেজে কনভার্ট করব, বড় করে আঁকাবো, এটাকে হইতেছে মূলত 1.5 গুণ আঁকা বলে। এর মানে আমি এই পেজের উপর যে মেজারমেন্টটা ধরবো, আমি অবশ্যই পরবর্তীতে যে ছবিটাই বড় করে আঁকাবো এই মেজারমেন্টটা তার থেকে বেশি হবে বা দ্বিগুণ হবে। বুঝছেন?
এই হইতেছে হিসাব। এবার আমরা যে কাজটা করব সরাসরি চলেন আমরা এই প্রসেসটাকে এখানে ইমপ্লিমেন্ট করি। আপনি জাস্ট সিম্পলি যেই ছবিটা দেখতে পাচ্ছেন তার ওভারঅল যে শেপ বা গঠনটা আছে সেই অনুযায়ী মাপটা নিবেন। আপনার আংশিক ভিজুয়ালাইজেশন করা লাগবে যে আপনি যে মাপটা নিচ্ছেন সেই মাপটা যেন নিশ্চয়ই আপনার টোটাল ওভারঅল যে গঠনটা আছে পেজের উপরে সেই থেকে বেশি হয়। এটা আপনার ইমাজিনারি ভিউ থ্রুতে উপস্থাপন করা লাগবে। তো আমরা ফেজ থেকে আগানো শুরু করি, ঠিক আছে? খেয়াল করুন সবাই। সবার আগে একটা ওভারঅল লেআউট বের করা লাগবে। এই যে আমরা কুকুরটা দেখতে পাচ্ছি, এই কুকুরের, ঠিক আছে? এই দেখেন আমি একটা বেসিক বক্সের শেপ দিলাম। প্রতিটা লাইনের ভ্যানিশিং আছে, ঠিক যেভাবে হচ্ছে আমরা দেখছি আঁকানোর চেষ্টা করতেছি। তো এই হয়ে গেল আমাদের ফেসের পার্ট কুকুরের। এই পার্টটা ধরে আমরা নিচ থেকে আরো 2-3টা দাগ দিব, দেখেন এই যে এভাবে। যখন আপনি আঁকাচ্ছেন তখন আপনাকে এইভাবে মেজারমেন্টটা ধরতে হবে। এই লিডের টপ পার্ট আর আঙ্গুলের এই শেষ পার্ট, এভাবে দেখেন 2, 3, ঠিক আছে? আমি 3টা মাপ নিলাম। সো এবার খেয়াল করেন সবাই, আমরা যখন কুকুরের বডিটা আঁকাবো তখন ব্যাপারটা আসলে কিভাবে আসবে। লাইন দেওয়ার ধরনটা বোঝার চেষ্টা করেন, কিভাবে আমি লাইনগুলো দিতেছি। বাইরের যে একটা ওভারঅল লাইনগুলো আছে সেই লাইনগুলো হচ্ছে সরাসরি আমাদের এখানে ধরে উপস্থাপন করতে হবে। বাইরের যে অবয়বটা আছে সেই লাইন, ঠিক আছে? এটা হয়ে গেছে কুকুরের চেস্টের পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে পা। এখান থেকে আরেকটা পা চলে আসবে। অনেক বেশি পরিমাণে লাইন ইউজ করা লাগবে যেন পরবর্তীতে আপনি ডাইমেনশনটা যখন আঁকবেন বা আপনার টোটাল যে আঁকার ধরনটা আছে সেটা যেন অ্যাডজাস্টেবল মনে হয়, ঠিক আছে? আচ্ছা, এই হয়ে গেল আমাদের 2টা পায়ের শেপ, বডির চেস্টের পার্ট কুকুরের, ঠিক আছে? এই অংশটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এটা কিন্তু একটা বক্সের শেপের মতো, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, খেয়াল করেন। এই এতটুকু ডিস্টেন্সের একটা গ্যাপ আছে। দেন এখান থেকে কুকুরের পায়ের শেপটা শুরু হচ্ছে। এখানে একটু রাউন্ড শেপের ব্যাপার আছে। জাস্ট হাইলাইট করার জন্য আপনি এতটুকু বের করে নিলেন। ঠিক আছে? আর এখান থেকে আরেকটা পা বের হবে। এই গ্যাপের ভেতরে পায়ের অংশটা থাকবে।
এই বেসিক বক্সের শেপ, তাই না? এবার দেখেন তো টোটাল আমরা একটা ভাইব পাচ্ছি না ওইরকম যে ছবিটা আমরা দেখলাম অলরেডি, আর আমরা যে মাপটা নিলাম বেসিক মাপটা এরকম কিন্তু সরাসরি এর ভেতর রয়েছে। এবার আপনি এখান থেকে লেজের পার্টটা দিয়ে দিলেন, এই লেজের পার্ট থাকলো, ঠিক আছে? সো কমপ্লিটলি আমরা কুকুরের একটা বেসিক শেপ পেয়ে গেলাম। এই হোপফুলি সবাই এতটুকু ক্লিয়ার। এখন আমি আপনাদের যেহেতু আগের দিন বলেছিলাম যে আপনারা সবাই ওই পেন্সিল কলম যা যা আছে সবকিছু কালেক্ট করে নিয়ে আসবেন, সো আমরা এখন এটা ক্লাস টাস্ক দিব যেন হচ্ছে আপনারা এটা দেখে দেখে এগে। এটা হচ্ছে তার বডির পার্ট, তো আমরা এই পার্টের দ্বিগুণ হচ্ছে বডির পার্টটা নিছি এখানে। আমাদের প্রত্যেকটা পেজের যে ওভারঅল বাইরের যে পার্ট অংশগুলো আছে দেখেন কি পরিমাণ গ্যাপ, 3 আঙ্গুল, উপর থেকে 4 আঙ্গুল, নিচ পা সাইড থেকে 3 আঙ্গুল, নিচ থেকে 4 আঙ্গুল, দেখছেন? খালি এই পায়ের অংশটা একটু বাড়তি নিচে আসছে। এবার আমরা ব্যাকগ্রাউন্ডের স্পেসটা মুছে দেওয়ার চেষ্টা করি যেন আমাদের এই বিষয়টা আরো ক্ল্যারিটি পায়, ঠিক আছে? খেয়াল করেন সবাই। এই যে আমি মুছে দিলাম, দেখছেন? এখন ওই জায়গাগুলো আমাদের একটু ক্লিয়ার চলে আসলো, বা আমরা একটু বুঝতে পারছি যে আসলে আমাদের টোটাল যে আমরা কুকুরছানা আঁকলাম সেই কুকুরছানাটা আসলে কেমন দেখা যায়, ঠিক আছে? এই হয়ে গেছে আমাদের ওভারঅল কুকুরছানা। এবার এটাকে একটু ছবির সাথে মেলানোর চেষ্টা করেন তো, দেখেন তো কেমন দেখা যায়। এবার আমরা নেক্সট স্টেজে যাব। নেক্সট স্টেজে আমাদের যে কাজটা হচ্ছে আমরা যে টোটাল ওভারঅল যে অবয়বটা আঁকাইলাম এই অবয়বের ভেতর থেকে আমরা প্রত্যেকটা বডি পার্টসে যে মানে মেইন যে বক্সের শেপ বা গঠনটা আছে সেটাকে আমরা ধরার চেষ্টা করব, ঠিক আছে? এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট। আমরা আমাদের এক্সামের সেকেন্ড যে 10 মিনিটস বা আপনি প্রথম 5 মিনিট হচ্ছে আপনি এটা আঁকাবেন, আমি যে বিষয়টা দেখাইলাম এটা প্রথম 5 মিনিট আঁকাবেন। নেক্সট 10 মিনিটসে যে কাজটা হচ্ছে সেটা আমি আপনার সাথে শেয়ার করতেছি, ঠিক আছে? খেয়াল করেন। নেক্সট 10 মিনিটস হচ্ছে আপনি অবশ্যই এটার ওভারঅল যে বক্সের শেপগুলো আছে এটাকে ধরে ফেলতে হবে, ঠিক আছে? আমাদের এই কুকুরটা কিন্তু অনেক হেলদি, সো আমরা এটাকে একটু চড়া করে আঁকানোর চেষ্টা করবো। খেয়াল করেন আমি এখন ফেসের এই পার্টে আঁকাচ্ছি, সো যারা মেসেঞ্জারের ছবিটা পাইছেন ইনবক্সে ডাউনলোড করছেন ওই ছবিটা একটু বের করে দেখার চেষ্টা করেন যে আমি কিভাবে ব্যাপারগুলোকে মেলানোর চেষ্টা করতেছি, বা আমি যে বক্সের শেপগুলো দিচ্ছি ফেসে, বডিতে, হাতে, পায়ে কুকুরের, সেগুলো কেমন কিভাবে দিচ্ছি খেয়াল করেন সবাই এখন। আচ্ছা, এখানে আমি আরো কিছু লাইন দিয়ে এই জায়গাটাকে একটু প্রমিনেন্ট করলাম। তো এটা হচ্ছে আমার কুকুরের যে কপালের বা কান থেকে শুরু করে যে পার্টটা বের হবে সেই অংশটা, এটা হচ্ছে কুকুরের কি বলেন তো কানের যে পার্টটা আছে সেই পার্টটা। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে কুকুর ধরছে, দেখছে, কুকুরটা সম্পর্কে সব থেকে কমন মানুষের সেন্স আছে। তো আশা করি আপনারা অ্যাটলিস্ট এতটুকু বিষয়টা বুঝতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা সরাসরি হচ্ছে
স্কেলের যে ব্যাপারটা আছে সেটাকে এরকম হালকা করে রাউন্ড করে রেখে এরকম ভাবে দিলাম। দেখেন দেখেন তো শেপটা আগে থেকে অনেক চেঞ্জেস আসছে না? আচ্ছা, এবার আমাদের কুকুরের যে চোখের শেপটা আছে সেটা হচ্ছে আমরা কোথায় আঁকাবো বলেন তো? এই মাঝখানে, এই স্পেসে, ঠিক আছে? তো সবার আগে আমাদের কি করতে হবে, এই জায়গাটাকে একটু ভাগ করতে হবে। এ হচ্ছে আমাদের নিচের পার্ট, বাট তার আগে হচ্ছে আমরা এখান থেকে জায়গাটা একটু ভাগ করে নিলাম। ঠিক মানুষের মতোই কুকুরের এই ফেসের পার্টটা আমরা একটু হালকা করে আলাদা করলাম, ঠিক আছে? এখন আমাদের যে কাজটা করতে হবে, নাকের অংশটা দিকে আমরা খেয়াল করি। কুকুরের যে নাকের পার্টটা আছে সেটা আসলে কিভাবে আসে সেটা আমরা একটু খেয়াল করি। দেখছেন আমি কিভাবে নাকের শেপটা ধরতেছি? এইভাবে। দেখছেন আগে থেকে কতটা চেঞ্জেস চলে আসছে প্রত্যেকটা লাইন, ড্রয়িং, ওভারঅল স্পেসে। চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কিভাবে আপনার মাকে, আপনার পছন্দের পার্সনকে একটা সুন্দর ছবি এঁকে গিফট করবেন? কিভাবে আপনি একটা ছবি বিক্রি করে মাসে লাখ লাখ টাকা কামাবেন? কিভাবে একটা ভালো স্পেসে আসবেন? সেকেন্ড টাইমার যারা আছেন চিন্তা করেন কিভাবে একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি, আপনারা সবই জানেন, আমার তো নতুন করে বলার কিছু নাই। সো এইটার জন্য আপনাকে এতটুকু ধৈর্য দিতেই হবে, সময় দিতেই হবে। দেখেন আমি এইটুক পার্ট কিভাবে বের করলাম, প্রতিটা লাইন কিভাবে আমি ইউজ টু হয়ে বের করলাম। তো এভাবে হচ্ছে আমরা টোটাল কুকুরের যে ওভারঅল ফেসের শেপটা আছে সেটাকে ধরে ফেললাম। এবার হচ্ছে আমরা এখানে চোখের পার্টটা একটু অ্যাড করি। চোখের পার্টটা অ্যাড করার আগে আমাদের এই অংশে একটু কাজ করতে হবে। আইব্রাও থাকে প্রতিটা প্রাণীর মতো, মানুষের মতো কুকুরের এরকম আইব্রাও থাকে। দেন আমরা হালকা করে এখান থেকে এরকম বের করে নিলাম, বুঝছেন? দেন অপোজিট ডিরেকশনে সেম কাজ করব। দেখেন এখন দেখেন তো আমরা যে কুকুরের যেই মডেল পেলাম সেই মডেলের কুকুর এই কুকুরটা খানিকটা মনে হচ্ছে না যে হালকা হালকা মিলে যাচ্ছে? এটাকে যখন আমরা আরো বেশি ডিটেলসে আঁকাবো তখন এই জিনিসটাকে আরো সলিড লাগবে, ঠিক আছে? তো কুকুর যখন এরকম বসে, কুকুরের ঠোঁটের, সরি, এই যে নিচের যে পার্টটা আছে এই পার্টের অংশে একটা চর্বির মতো ঝুলে, ঠিক আছে? তো
ওই মাসেলটাও গলার নিচের পার্টটাও আপনাকে আগাইতে হবে। যদি বেশি হেলদি কুকুর থাকে দেন এরকম ভাবে আগাইতে হবে। দেখেন আমি যেভাবে দেখাচ্ছি। এবার সেম প্যাটার্নে হচ্ছে আপনি আস্তে আস্তে করে নিচের দিকে চলে যাবেন। ঠিক আছে, এবার এইখানে যে একটা মাসেলটা আছে সেই মাসেলটা হচ্ছে আপনার একদম টানাটা মানে মানে কি বলে শ্রেডেড হবে, খুব বেশি টান টানা থাকবে এরকম একটা অবস্থা। আমি আসলে এটা বাংলা ভুলে গেছি, সরি। সো এটা বানানোর ট্রাই করবেন, মানে একদম স্ট্রেট থাকবে এই মাসেলটা, একটা সিঙ্গেল পোর্শনে বোঝা যাবে যে হ্যাঁ আসলে এখানে মাসেল আছে। ওকে, এ দেখেন এগুলো ওভারঅল কুকুরের পায়ের শেপ প্রথমটা। এবার দ্বিতীয় যে পায়ের শেপটা যখন আপনি আঁকাচ্ছেন তখন অবশ্যই অবশ্যই এখানে কিন্তু একটা মাসেল আছে, এই মাসেলটা একটু বের করে নিবেন। একটু ডার্ক হবে লাইনগুলা, একটু ঝুঁকে যাবে, একটু হালকা ঝুঁকে যাবে। দেন এখান থেকে হচ্ছে আপনি আরেকটা পায়ের শেপ উপস্থাপন করবেন। অবশ্যই এখানে গ্যাপ বা ডিস্টেন্স এটা একটু মেনটেনেন্স করবেন যেন পরবর্তীতে বোঝা যায়, আসলে না হলে ঝামেলা। যথেষ্ট গ্যাপ আছে এখানে। পায়ের শেপটা ডিটেলস পরে আঁকবেন, জাস্ট আগে এই শেপটাকে ধরে ফেলেন বা ওভারঅল গঠনটাকে ধরে ফেলেন। ঠিক আছে, তো এ হয়ে গেল আমাদের সাইডে দুটো পার্ট। এবার হচ্ছে আমরা যে কাজটা করব সরাসরি কুকুরের এই এই অংশটা একটু ক্ল্যারিটি আনার চেষ্টা করি। ঠিক আছে, দেখেন একসাথে আমি যখন অনেকগুলো লাইন ইউজ করতেছি প্রত্যেকটা লাইনের কানেকশন গঠন বা ব্যাপারগুলো আসলে কিভাবে যাচ্ছে এটা কিন্তু একটু আইডেন্টিফাই করেন আপনারা।
যেহেতু এটা সব থেকে সামনের পাশ, তো আমরা এটাকে একটু হালকা ডিটেলস রাখার চেষ্টা করব, তা না হলে কিন্তু ভালো লাগবে না দেখতে। মানে ডিটেলস বলতে বোঝায় যে এখানে আপনি বেশি পরিমাণ লাইন ইউজ করবেন। এগুলো আমাদের প্রথম পা, থার্ড নাম্বার পা, এটা হচ্ছে আমাদের ফোর্থ নাম্বার পা। এটা হচ্ছে পায়ের পেছনের পার্ট। ঠিক আছে, এবার আমরা একটু নোটিস করি, দেখেন তো আমাদের এই কুকুর যেটা আমরা ছবিতে দেখতেছি আর বা মডেল হিসেবে দেখতেছি, আর এই যে কুকুরটা আমি রাখছি, এটা কেমন দেখা যাচ্ছে দুটো কম্বিনেশন করে, সবাই খেয়াল করেন। দেখেন, এখান থেকে আমরা শুরু করি। আমরা কত লাগে এখান থেকে শুরু করেছিলাম। আজকে আমরা লাইনটাকে একটু প্রেসার দিয়ে আঁকতেছি, ঠিক আছে? আমরা যে গতকালকে যে ভলিউমে লাইনগুলো আঁকছি, আজকে আমরা তার থেকে একটু প্রেসার দিয়ে আঁকছি, জানো? খেয়াল করেন আমি লাইনটা কিভাবে দিচ্ছি। এখন আমি যে লাইনে কাজ করতেছি এটাকে বলা হচ্ছে বোল্ড লাইন। উপরে যে লাইনটা দিচ্ছি এটাকে বলা হচ্ছে স্মুথ। স্মুথটা হচ্ছে সারফেস চেঞ্জ করে, ডাইমেনশন ক্রিয়েট করে, যেমন আমরা এখন ডাইমেনশনটাকে ক্রিয়েট করার চেষ্টা করছি এখানে। অনেকের প্রশ্ন থাকে যে ছোট ছোট যে গঠনগুলো আছে কুকুরের গায়ে, সেগুলো কি আমাদের ধরা লাগবে? ব্যাপারটা হচ্ছে না, অতটুকু পরিমাণ ওইভাবে ধরা লাগে না। এবার আমরা যে প্রিভিয়াস বক্সের শেপগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলোকে হচ্ছে আমরা সুন্দর করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে?
মনোযোগ দিয়ে দেখেন এই ওভারঅল যে একটা শেপ বা গঠন আমি আস্তে আস্তে কিভাবে চেঞ্জ করতেছি বা কিভাবে এক্সাক্ট ব্যাপারগুলো আসে বা আমি ঠিক আছে। কোথাও দেখেন পেন্সিলের যে লাইনগুলো আছে অনেক বেশি পরিমাণে লাইট, কোথাও দেখেন পেন্সিলের যে লাইনগুলো আছে অনেক বেশি পরিমাণে হঠাৎ করে ডার্ক হয়ে যাচ্ছে। তা এই সিচুয়েশনটা হওয়ার কারণটা কি? কারণটা হইতেছে যে আপনি যখন কোনো কিছু আঁকাচ্ছেন তখন তখন হচ্ছে এই কুকুর ছানাটা ওই জায়গাগুলো হচ্ছে হয় বেশি ডার্ক, আদারওয়াইজ বেশি লাইট এরকম। এই জন্য হচ্ছে শেপটা ওরকম হয় সাধারণত। ঠিক আছে? বুঝে বুঝে গুছিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা আস্তে আস্তে উপর দিকে চলে আসি। এইটুক জায়গা জেনেরিক আমাদের ডার্ক আছে, সো আমরা ওইভাবে উপস্থাপন করেছি। বাট আদার্স যে সাইড গুলো আছে আমরা চেষ্টা করব ওইখানে ন্যাচারাল রাখার আর খুব বেশি পরিমাণে লাইন গুলাকে ডার্ক না করার। যেখানে দেখবেন যে বেশি পরিমাণে পেন্সিলের সরি যেখানে দেখবেন যে বেশি পরিমাণে কুকুরের কাটা টাইপের বা অ্যানিমেল যেটা আঁকতেছেন সেটা একটু কাটা টাইপের বা বেশি পরিমাণে একটু ডার্ক গ্রেড দেখাচ্ছে, কারণ একটা কালারে তো অনেক হয়, যেখানে ডার্ক গ্রেড দেখাচ্ছে মানে ওইখানে আপনার সরাসরি এই সেম প্যাটার্ন সেম পরিসরে ইয়ে হবে কি বলুন তো ডার্ক হবে। ঠিক আছে? বা ওইখানে ডার্ক লাইনটা হবে। আর যেখানে আপনি দেখতেছেন যে হালকা অবস্থায় আছে সেখানে এরকম লাইট লাইন হবে। আপনি যাই আঁকেন না কেন আপনার জন্য লাইনগুলো মিলে, ঠিক আছে, এই জিনিসটা ওভারঅল ব্যাপারটা থাকে, আদারওয়াইজ কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখেন আমরা কিভাবে চোখের চোখের শেপটা ধরার চেষ্টা করছি। আমরা প্রিভিয়াস লাইনটাকে মেনটেনেন্স করে এখানে কিন্তু চোখের শেপটা ধরলাম, চোখের নিচে যে আইব্রো গুলো আছে সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করলাম। একটা কুকুরের প্রাণীর ভেতরে যে একটা গম্ভীর্য ভাব থাকতে পারে সেগুলোকেও আমরা
আস্তে আস্তে করে ধরার আঁকানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? সো প্রথম দিন আমি হচ্ছে এইচবি পেন্সিল ইউজ করছি। এটা হচ্ছে ডেলের টু বি পেন্সিল, বাট আমি হালকা করে ইউজ করছি, যার কারণে এরকম হালকা দেখা যাচ্ছে। ঠিক আছে? এটাকে যদি আমি একটু গাঢ় ইউজ করতাম, দেন এটাকে আরো ডার্ক লাগতো। আমি সেম প্যাটার্ন অপোজিট ডিরেকশন থেকে রিপিটেডলি ওটা আঁকবো। একটা ব্যাপার আমি বলি যে আমরা ফেসেই মূলত কাজ। ঠিক আছে? অন্যান্য পার্ট আঁকাটা এতটা কমপ্লিকেটেড না, ওটা হচ্ছে আরো সহজ। সো আপনি যখন আঁকাচ্ছেন, কোনো কুকুর আঁকাচ্ছেন বা কোনো প্রাণী আঁকাচ্ছেন, তখন ওর ফেসের থেকে বডির পার্টটার দিকে একটু ফোকাস করে আঁকানোর চেষ্টা করবেন, মানে এতটা চওড়া না। এখান থেকে হচ্ছে আমরা আরেকটা কানের শেপটা বের করছি। এটা নিচের দিকে নামবে। ঠিক আছে? এখন দেখেন, এখন অ্যাডজাস্টেবল। ঠিক আছে? সো হোপফুলি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন যে কিভাবে এই জিনিসটা কাজ করে। এখন আমরা এপাশে কানটা আঁকলাম, নাকটা আঁকলাম, এবার হচ্ছে আমরা এই পাশে পার্টে কাজ করি। খেয়াল করুন সবাই।
এটা পার্সপেক্টিভের কারণে আমরা হালকা একটু ছোট বড় করলাম চোখটা, ঠিক আছে? এখন আমরা এখান থেকে একটু যে আমাদের গঠনটা আছে সেটা ঠিক করি। ভাই আপনি কোন ইউনিভার্সিটি পড়াশোনা করেন? ঠিক আছে, দেন আমাদের এই যে ভলিউম বা এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে, দেখেন এপাশের অংশটা নিচের দিকে যাচ্ছে। সো আমাদের এপাশের অংশ থেকে লাইনগুলো একটু প্রমিনেন্ট আসবে। যেন উপরের যে চর্বির স্পেসটা আছে এটা যেন একটা অ্যাডজাস্টেবল ওয়েতে থাকে, ঠিক আছে? আমরা এই সেম প্যাটার্নে এই যে লাইনগুলো অ্যাড করছি, এই লাইনগুলোকে উপস্থাপন করার চেষ্টা করবো। দেন এই ভলিউমটা আস্তে আস্তে করে, এটা তো জেনারেল একটা পার্ট, কিন্তু এরই নিচের যে পার্টটা আছে এখান থেকে কিন্তু আরেকটা পার্ট চলে আসবে। আপনি খেয়াল রাখবেন যে কিভাবে হচ্ছে এই মাসেল গুলা আসতেছে, বা চর্বিটা যেমন থাকে গলার উপরে নিচে যে চর্বিটা আসে এটা কেশর বলতে পারেন আপনি। কেশরটা কিভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? সো দেখেন আমাদের পেন্সিলের লাইন ওভারঅল শেপ কিভাবে চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে। এখানে কিন্তু আমাদের একটু ডার্ক স্পেসটা বেশি লাইনে। লাইনটা যখন আপনি এরকম বেন্ড করে আগাবেন তখন লাইনে ডার্কনেসটা বেশি আসবে, আর যখন আবার এরকম ঘুরে রাউন্ড করবেন তখন হচ্ছে লাইটনেসটা আসবে। ক্লিয়ার? এই দেখেন। সো হোপফুলি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে আমি কি উপস্থাপন করলাম। তো অনেক ক্ষেত্রে মনে হয় কি যে আমরা যে ড্রয়িংটা আঁকাচ্ছি এটা হয়তো অনেক সময় লেগে যাবে ফেসের কারণে, বাট না, এটা অতটা সময় লাগে না। মূলত লাইনের যে আমরা উপস্থাপনটা বলি বা আমরা ভেতরে দেখি যে লাইনগুলো যেরকম থাকে আমি যেরকম দেখাচ্ছি এইটাই। আপনাদের আমি অনেককে দেখছি কি যে রিসেন্টলি আপনারা যেটা আঁকছেন ওই ড্রয়িং এ আপনারা অতিরিক্ত পরিমাণে ভিতরে ব্ল্যাঙ্ক, মানে বিশেষ করে স্টিল লাইফ গুলা ভিতরে ব্ল্যাঙ্ক আর বাইরে হইতেছে একটা মানে দায়সারা অনেক পুরু মোটা লাইন দিয়ে দিচ্ছেন, একটা সিঙ্গেল লাইন, একাধিক কোনো লাইনের সঞ্চারণ তো নাই, উল্টো অনেক গ্যাপ। এরকম করে কিন্তু রাখা যাবে না।
দেখছেন আমি কিভাবে লাইনগুলোকে অ্যাডজাস্ট করতেছি বা উপস্থাপন করার চেষ্টা করতেছি। এভাবে হচ্ছে আপনাকে অনেক গুচ্ছ লাইনের একসাথে করে আপনি হচ্ছে দিবেন। দেখেন, এবার হচ্ছে আমরা এই পায়ের শেপটাকে একটু ধরার চেষ্টা করি। পাটা আঁকানোর আগে সবার আগে যে কাজটা করবেন আপনি এর একটা বেসিক ফরমেশন ধরে নেবেন। দেখেন আমি যেভাবে দেখাচ্ছি। এরকম একটা ফর্ম ধরে নিবেন। তাহলে হবে কি পরবর্তীতে আপনার আঁকাতে অনেকটা ইজি হবে। পেন্সিলটার শার্পনেসটা কমে গেছে। এই জন্য আমি আরেকটা চেঞ্জ করে নিলাম। এখান থেকে নখের শেপটা আসে। এবার দেখেন, দেখছেন? একটু খেয়াল করেন যে এই ওভারঅল ড্রয়িংটা আসলে কেমন হইল। সো আমরা যে কাজটা করব আমরা এখানে, আচ্ছা এটা আমরা একটু পরে ধরি ঝোলার ভাবটা। তার আগে হচ্ছে আমরা এই পাশের পাটা কমপ্লিট করি। হ্যাঁ, এই পাটা হচ্ছে সব থেকে ফ্রন্ট লাইনের পা। খেয়াল করেন কেমন আসবে। এই গ্যাপটা খুব মেনটেন করাটা জরুরি। আমাদের এটা এরকম আসবে এখানে। জিনিসটা এরকম হয়ে যাবে। দেন আমাদের এই গ্যাপটা অ্যাপ্রোপ্রিয়েট থাকে। সো আমরা প্রথম একটা মিস্টেক খুঁজে পেলাম আমাদের ছবিতে। তো এই জিনিসটা এরকম থাকলে দেন এই জিনিসটা অ্যাডজাস্ট হবে। এবার আমাদের এই পায়ের শেপটা এখান থেকে শুরু হচ্ছে প্রথম।
ক্লোজলি লক্ষ্য করেন, আমরা যে শেপটাকে চেঞ্জ করতেছি এটাকে আমরা কিভাবে মাপটা নিছি। এটা হচ্ছে সব থেকে টপ পার্ট, মানে এটা হচ্ছে ঘুরে যাবে এখান থেকে, মানে এই মাসেলটা আরো বর্ধিত হবে এই পাশে। হালকা করে মুছবেন যেন পিছনের পার্টটা দেখা যায়, মানে হালকা পিছনের লাইনটা, দেন এটা এখান থেকে বাড়বে। সেম স্টাইল আগে যেরকম দিছেন একইভাবে এখান দেন হালকা করে লাইনগুলা। ভাইয়া ঠিক আছে, আপনি ডিস্টার্ব করতেছেন সবাইকে। এবার এই মাসেলটা আমরা নিলাম, বা এইখান থেকে যে আমরা লাইনটাকে চেঞ্জ করে দিলাম, দেখেন এখন কিভাবে এটাকে আমরা ওভারঅল শেপে কনভার্ট করি। সো প্রথম দিন কিন্তু আমি বক্সের শেপগুলা প্রপারলি উপস্থাপন করেছি বলে আমি এগুলা বের করতে পারতেছি, বা ইজিলি আমি ম্যাপিং করতে পারছি। এটাকে বলা হচ্ছে মূলত ম্যাপিং করা। আপনারা হোপফুলি নেক্সট টাইম যখন আঁকাবেন তখন এরকম ব্ল্যাঙ্ক রেখে দেবেন না, ঠিক আছে? বা আপনাদের যে আঁকাটা হবে সেটা আরেকটু অ্যাপ্রোপ্রিয়েট হবে। আচ্ছা, এবার খেয়াল করেন, খুব সলিড একটা পায়ের শেপ। এই যে লাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই চেঞ্জ হয়ে যাওয়া লাইনটাই হইতেছে আপনাদের মূলত কি বলুন তো, অ্যাডভান্সমেন্ট। যে আপনি কতটা দক্ষতার সাথে লাইনগুলো অ্যাড করতে পারেন, কিভাবে উপস্থাপন করতে পারেন, এই জন্য বলা হয় বারবার করে আপনাদের লাইন ড্রয়িং প্র্যাকটিস করতে। আমি দেখেন প্রতিটা লাইন যখন দিচ্ছি, আপনারা একটু স্লোমো করে দেখবেন, প্রতিটা লাইনের ভেতরে একটা আলাদা ভ্যানিশিং পয়েন্ট আছে। আমার লাইন খুব বেশি পরিমাণে ডার্ক না, খুব বেশি পরিমাণে আবার লাইটও না। একটা এভারেজ আঁকিবুকি মেনটেন করার জন্য যা দরকার আমি সেটাই উপস্থাপন করছি। দেখেন পায়ের শেপটা দেখেন, কিভাবে পায়ের শেপটা আমি ধরতেছি। দেখেন পায়ের শেপটা ধরলেন। এবার আমরা যে কাজটা করব, আমরা শেপটাকে একটু প্রমিনেন্ট করবো। প্রতিটা জায়গার যে পার্ট গুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। এবার এখান থেকে ছোট্ট করে পার্সপেক্টিভের বিষয়টা দেখাই। এই যে আঙুলটা আছে, এখানে মোট 4টা আমরা আঙুল দেখতে পাচ্ছি। সো প্রথম আঙুলটা আমাদের সব থেকে বড়,
আপনারা এটাকে বক্সের শেপ করেও বের করতে পারেন, আমি ডাইরেক্ট বের করে দিচ্ছি। আমাদের আঙুলে যেরকম এরকম গ্যাপ থাকে, কুকুরের বা অন্যান্য প্রাণীর আঙুলে এরকম গ্যাপ থাকে না। একটার সাথে একটা একদম এপিট ওপিট লেগে থাকে। বিড়ালের আঙুলগুলো দেখবেন, এখানে বলে রাখি, আমি যে কয়বার পেন্সিল দিয়ে আঁকতেছি আমি কিন্তু পেন্সিলের অবস্থাটাকে চেঞ্জ করে নিচ্ছি বারবার করে। বারবার করে চেঞ্জ করে করে আঁকাচ্ছি, ঠিক আছে? সো আপনারা বুঝতেই পারছেন যে আসলে প্রসেসটা আসলে কিভাবে কাজ করতেছে। দেখেন আমাদের কিন্তু এখানে নিভটা অলরেডি লিডটা অনেক বেশি শার্প রয়েছে, কারণ এই শার্পনেসটাই হচ্ছে আমাদের এই ড্রয়িং এর এক্সট্রা ভ্যালু এড করতেছে, যেটা হচ্ছে আপনাকে আঁকানোর থ্রুতে উপস্থাপন করা লাগবে। এখন এই যে বসে আছে, বসে থাকলে এইখানে যে লাইনটা আছে এই লাইনটা সাডেনলি এখান থেকে এরকম উঁচু হয়ে এরকম নিচের দিকে চলে যাবে, খেয়াল করেন। দেন এখান থেকে নিচু হয়ে যাবে। দেন আপনি এর ভিতর থেকে একটা প্রমিনেন্ট লাইন দিয়ে দেবেন, ঠিক আছে? সো এই অংশটাকে আমরা পরবর্তীতে নিচে এরকম এক্সপ্যান্ড করবো, স্যার ঠিক মতো দেখা যাচ্ছে না। ঠিক আছে? এবার আমরা যে কাজটা করব, আমরা এই অংশটাকে বুঝি। এই যে একটা প্যাটার্ন আছে, এখানে কিন্তু যথেষ্ট একটা গ্যাপ থাকে, বসে আছে। সো এই জন্য আমাদের আগে এই যে জায়গাটা আছে এটা আমি একবার এঁকে নিব না, আমি আগে এখানে একটা মেজারমেন্টটা ফিক্স করব। দেখেন কিভাবে আমাদের এখানের যে শেপটা আছে, ভাঁজ, আমরা যেরকম বসি না, যখন আমরা বসলে দেখবেন কি যে আপনাদের কোমরে একটা ভাঁজ আসতেছে, ওই ভাঁজগুলা মতো কুকুরও যখন বসে, কুকুরের এই ভাঁজটা এরকম তৈরি হয় এখানে। তাই আপনারা হচ্ছে ওই ভাঁজগুলোকে এখানে ধরার চেষ্টা করবেন। এই এই হয়ে গেল আমাদের ওভারঅল ভাঁজ, দেখছেন শেপগুলো কিভাবে আসছে? তো অনেকে ড্রয়িং দেখছিলাম যে অনেকে গরুর ড্রয়িং করতেছে, সরি গরুর ড্রয়িং করছে। সো আমি মূলত যেটা বলতে চাচ্ছি যে আপনারা এই যে ভাঁজ বা এই যে লেভেলটা আছে না, এটাকে একটু বোঝার চেষ্টা করুন। প্রথমে কিছু প্রাইমারি লাইন দিয়ে নেবেন, যেন আপস এন্ড ডাউন ব্যাপারটা ফিল হয়, বোঝা যায়। দেন আপনি আস্তে করে ওর ভিতর থেকে কিছু পার্মানেন্ট লাইন রেখে দিবেন, যেন ভরা ভরা অংশটা বোঝা যায়, ঠিক আছে? এবার আস্তে আস্তে করে আমরা নিচের দিকে আসি, এখন আমরা চর্বির শেপের মতো দেখতে পাচ্ছি। ঠিক আছে?
পার্মানেন্ট লাইনগুলো কিভাবে আসে। এবার এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাদের একটু বের করতে হবে ভালোভাবে। আমরা সবার আগে এইভাবে একটা হালকা করে রাউন্ড টেপ দিয়ে নিই। আমরা এইভাবে একটা রাউন্ড টেপ দিয়ে নিই, ঠিক আছে? যেন আমাদের মাসেলের যে প্রমিনেন্ট স্পেসটা আছে সেটা হচ্ছে আমরা উপস্থাপন করতে পারি। দেন এখান থেকে আমরা হালকা একটা জিওমেট্রিক দেখতে পাচ্ছি। সো এটা এইভাবে দেওয়ার কারণটা হইতেছে যে এখানে যে প্রপার মাসেলের গঠনটা আছে সেটা আমরা যেন বের করতে পারি। ওকে? এবার দেখেন কিভাবে আমি ওভারঅল শেপগুলোকে চেঞ্জেস আনলাম। সো এখন আমাদের কি করতে হবে, আমরা সেম সেম আগের মতো স্টাইলে কাজ করব। সবার আগে আমরা এই লাইনগুলোকে এক জায়গায় করব। অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে কিন্তু না, খুব কমপ্লিকেট মনে করার কিছু নাই। এখানে হচ্ছে আমাদের এই লাইনটাকে আমরা আগে আলাদা করি। দেখেন সবার আগে আমি যে কাজটা করতেছি, আমি হচ্ছে একটা লাইনের জায়গায় আমি অনেকগুলো লাইন ইউজ করছি যেন আমাদের ওইখানে একটা ভলিউম ক্রিয়েট হয়। দেন তার ভেতর থেকে একটা প্রমিনেন্ট স্পেস বা একটা স্পেসিফিক এরিয়াকে আমি একটু বেশি ডার্ক করে হাইলাইট করছি, ঠিক যেরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আফটার দ্যাট এই যে কুঁচকে যাওয়া ব্যাপার, অন্যান্য যে হাইলাইটেড অংশ ওইগুলা আমরা এইভাবে আনলাম। এ দেখেন ওটা আমি কেন বাঁকা এভাবে আঁকছি, কারণ আমার এই পজিশনটা, আমি যে অবস্থায় বসে আছি এই অবস্থায় অ্যাডজাস্ট হচ্ছে না। এবার দেখেন আমি যে বললাম আঙুলগুলা আঁকানোর যে প্রসেস সেটা আরেকটা টেকনিক দেখেন। তো এটা এতটা নাই বাঁকানো, এটা এরকম। দেখছেন শীষটা প্রেসারে ভেঙে গেছে। এখন আমরা নতুন পেন্সিল নেই। কন্ডিশন ভালো না। এবার খেয়াল করুন সবাই, এবারটা নিচের দিকে চলে গেল। আমরা আস্তে আস্তে এখান থেকে এই অংশটাকে বের করে আনলাম, ঠিক আছে? এই সো এই হচ্ছে আমাদের প্রথম আঙ্গুলটা। দেন অলরেডি এটা ভিজিবল আছে আমাদের সেকেন্ড আঙ্গুল। থার্ড আঙ্গুল।
ওটা হালকা ভাঁজ করে দিবেন যেন বোঝা যায় যে হ্যাঁ এটা কুকুরের পা। ঠিক আছে? এই জায়গাটা বেশি লাগছে বাট ইটস ওকে, বসার ক্ষেত্রে এরকম হইতেই পারে। দেন আপনি আস্তে আস্তে করে এই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক রেখে দিবেন না, এই জায়গা থেকে হালকা একটু ঘুরাই দিবেন। হুম, এই তো দেখছেন কতটা সলিড লাগতেছে দেখতে। এবার আস্তে আস্তে করে আমরা এই পায়ের বিষয়টা অ্যাড করে দিই। এখানে আমরা বেশি কিছু করবো না, এখানে জাস্ট সিম্পলি আমরা কিছু রাউন্ড টাইপের লাইন দিয়ে, এক্সট্রা লাইন দিয়ে এটাকে শেষ করে দিব। উল্টা পাশটা যেরকম থাকে। দেখছেন এরকম উল্টা পাশ যেরকম দেখা যায়। এরকম দিলেন। এখন আমরা এখানে যে লাইনটা দিছি এটাকে বলা হচ্ছে সব থেকে হার্ডেস্ট লাইন। কিন্তু এটা আপনার দেয়া যায় কারণ যত নিচের পার্টে আপনি কাজ করবেন তত বেশি আপনি এরকম হার্ড লাইন দিতে পারবেন। ইটস ওকে। ঠিক আছে? জাস্ট জায়গাটাকে একটু হালকা ভরাট করে উপস্থাপন করার জন্য আমি এরকম ভাবে উপস্থাপন করি। সো এখন দেখেন ক্লিয়ারিটি পাচ্ছেন? এবার হচ্ছে লেজের পার্ট। এরকম লাইন দিয়ে দিয়ে ছেড়ে দিবেন, দেখেন কিভাবে। একবারে শেষ করবেন না, লাইন দিয়ে হালকা হালকা ছেড়ে দিবেন। এবার দেখেন এটা হইতেছে একটা জেনেরিক আঁকা কুকুর। বুঝতে পারলেন? দেন এই কুকুরটা যে হালকা টাইলসের উপর বসে আছে, আপনি চাইলে ওটার একটা ভাইব দিতে পারেন। ক্লোজলি দেখেন।
দেখছেন কিভাবে আঁকলাম? এখানে কিন্তু আমরা হালকা একটু পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি। এবার ছোট ছোট করে এখানে হচ্ছে আপনি এরকম বক্স টাইপ দিয়ে দিবেন। যেন এটা পরবর্তীতে দেখে মনে হয় যে হ্যাঁ আসলে এখানে বসে আছে এরকম। আর একটু সোজা সোজা দেওয়ার চেষ্টা করবেন, নাহলে দেখতে ভালো লাগবে না। এই, এবার দেখেন ক্লিয়ার সবাই? ঠিক আছে, আমাদের টোটাল